সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আনোয়ার পাশা রচিত রাইফেল রোটি আওরাত উপন্যাসটির তৃতীয় পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। সে প্রায় 1 বছর আগের ঘটনা। তখন ডক্টর খালেকের সাথে সুদীপ্তর পরিচয়ের সবে সূত্রপাত। সুদীপ্ত তখনও জানতেন না যে ডক্টর খালেক আধুনিক পাকিস্তানি মুসলমান। সেজন্য কথায় কথায় ভারত বিদ্বেষ প্রচার করে থাকেন। কখনো নামাজ রোজা করেন না, তার বিনিময়ে হিন্দুদের মালাউন বলেন এবং একাধিক রমণী সংসর্গকে জায়েজ বিবেচনা করেন। এমনিতে লোকের সাথে মেশেন কম, কিন্তু মেয়েদের সাথে অতি তুচ্ছ বিষয় নিয়েও গল্প করতে পারেন ঘন্টার পর ঘন্টা। সেক্ষেত্রে তিনি পরম অসাম্প্রদায়িক। মেয়েদের জাতি ধর্ম নিয়ে কোনো প্রশ্ন কখনো তার মনে জাগে না, এবং কেবলই যে মেয়েদের সাথে তিনি গল্পই করেন এমন নয়, সেই সঙ্গে কুমারিত্ব মোচনের পটুত্বের নাহি তার সীমা। একাধিক রমণী সম্ভোগ কোন নবী করেননি শুনি? ডক্টর খালেক তর্ক করে থাকেন। তাঁরা তৎকালীন যুগের রীতি অনুসারে একাধিক বিবাহ করতেন অথবা একাধিক কৃতদাসী রাখতেন। এখনকার সমাজে ওইসব অচল। অতএব এখন যেটা জায়েজ আমরা তাই করব, গোপনে প্রেম করব আমরা। এসব কথা অসার যতই হোক শুনতে ভালো লাগে, এবং সেই ভালো লাগার জন্যই সুদীপ্ত কখনো তর্ক করেন না, কেবল শুনেন। কথা বলে লাভ কি? ডক্টর খালেকের মেজাজটাকে সুদীপ্ত ক্রমে ক্রমে চিনেছিলেন। অতএব তিনি বেশি কিছু না বলে মাঝে মাঝে কেবল নিরীহ প্রশ্ন তুলে তার কথা বলার ধারাটাকে অক্ষুণ্ণ রাখতে সহায়তা করেন। সুদীপ্ত যে তাকে কেবলই তেতিয়ে তুলে কিছু কথা বলিয়ে নিতে চান, এটা ডক্টর খালেক টের পান না, বরং সুদীপ্তর মধ্যে তার একজন অনুরক্ত ভক্তকে লক্ষ্য করে পুলকিত হন। আর সুদীপ্ত প্রশ্নও করেন ভারী চমৎকার। ওই প্রশ্ন কানে শুনেও সুখ আছে। আচ্ছা ডক্টর খালেক, মেয়েদের আপনি ভোলান কি করে? কথা দিয়ে, সির্ফ কথার কায়দা। বুঝতে পারলাম না, একটু নমুনা শুনিয়ে দিন। বুঝলেন না? তবে একদিনের ঘটনা বলি, শুনুন। একদিন একজনকে বললাম, বাসায় আজকাল একা আছি, আজ বিকেলে এসো বেড়াতে। বললেন এ কথা, মেয়েটি চটল না? চড়তে পারত, কিন্তু চটেনি। আর চটলেই বা কি? বুঝতাম এখানে সুবিধা হবে না, অন্য মেয়ের খোঁজ করতাম। আরে সাহেব, এসব ব্যাপারে সেন্টিমেন্টাল হতে নেই, বুঝলেন? রাস্তার পাশে বাসের জন্যে অপেক্ষা করছেন, দেখলেন বাসটা খালি নেই, সেজন্য তখন মন খারাপ করে বাড়ি ফিরে যাবেন নাকি? পরবর্তী বাসের জন্য একটু অপেক্ষা করুন, শিগগিরই পেয়ে যাবেন। এ তো হক কথা। আচ্ছা তারপর মেয়েটি কি বলেছিল? হ্যাঁ, সেই মেয়েটি আমার কথা শুনে কিরকম একটা ভঙ্গি করেছিল চোখ মুখের, তা বর্ণনার অসাধ্য, অনুকরণ করে দেখাতেও পারবো না। মেয়েরাই পারে ওই রকম করে চোখ মুখ বাঁকাতে। বাঁকা চোখে আমার পানে তাকিয়ে সে বলেছিল, বলছেন যেতে? গেলে কি হবেটা শুনি। আচ্ছা এবার বলুন তো, এ কথার উত্তরে আপনি হলে কি বলতেন? কি বলা যায় এক্ষেত্রে? সুদীপ্ত যেন ভেবে পেলেন না, তবু বললেন, আমি হলে বলতাম, কি আর হবে, গেলে ভালো লাগবে। রাবিশ! আপনি নাকি কবিতা লেখেন? ওই কথা বললে সঙ্গে সঙ্গে সে রেগে সরে যেত আপনার কাছ থেকে। আমি কি বলেছিলাম জানেন? সঙ্গে সঙ্গে বলে উঠেছিলাম, তুমি গেলে আমার সাইবেরিয়ার শীতে 1 হাঁটু ফাল্গুনের উদয় হবে। এই হচ্ছেন ডক্টর খালেক। নিজেকে তিনি বৈজ্ঞানিক বলে প্রচার করে থাকেন। প্রায়ই কথায় কথায় বলে থাকেন, আমরা পলিটিক্সের কী বুঝি, আর সাহিত্যেরই বা কী বুঝি, আমরা কাঠখোট্টা বৈজ্ঞানিক মানুষ, ইত্যাদি। ঠিকই তো, এমএসসি ক্লাসে যখন বিজ্ঞান পড়ান তখন বৈজ্ঞানিক বই কি? এই বৈজ্ঞানিক সাহেব সাহিত্য কিংবা পলিটিক্স বোঝেন না, কিন্তু একটি জিনিস বোঝেন, অন্তত বোঝেন বলে দাবি করেন, সেটা ইসলাম। ইসলামের খেদমতের জন্যে পাকিস্তান হয়েছে, আর পাকিস্তান বানিয়েছেন কায়েদে আজম, এবং পাকিস্তানের রক্ষক হচ্ছে সেনাবাহিনী। অতএব ইসলাম,
কায়েদে আজম, পাকিস্তান ও পাকিস্তানের সেনাবাহিনী এদেরকে বিনা বিতর্কে মেনে নিতে হবে, ইমানদার হতে হবে। খালেক সাহেবের মতে পাকিস্তানি মুসলমানের ইমানের 5 স্তম্ভ হচ্ছে আল্লাহ, আল্লাহর রসুল, কায়েদে আজম, পাকিস্তান আর পাকিস্তানি সেনাবাহিনী। এই 5-এর উপর অগাধ আস্থা স্থাপন করে খালেক সাহেব খাঁটি মুসলমান, অবশ্যই পাকিস্তানি মুসলমান। এই 5-এর বিরুদ্ধে কোনো সমালোচনা খালেক সাহেবের মতে বিলকুল হারাম। সুদীপ্ত প্রথম দিকে এত জানতেন না, তাই প্রথম পরিচয়ের দিনেই বেঁধেছিল একটা গণ্ডগোল। তার আগের দিন একটা কাণ্ড ঘটে গেছে বিশ্ববিদ্যালয়ে। জামায়াতে ইসলামের একদল ছাত্র অন্য একটি ছাত্র প্রতিষ্ঠানের আয়োজিত একটি সভা পণ্ড করতে গিয়ে মারামারি বাঁধিয়েছিল। সেই মারামারিতে মারা গেছে জামায়াতে ইসলামেরই একটি ছাত্র। জামায়াতে ইসলামের ছাত্র মারা গেছে। পাকিস্তানের পাক মাটিতে ইসলামের এত অপমান! ডক্টর খালেক যে কি পরিমাণ ক্ষুব্ধ হয়েছিলেন বেচারা সুদীপ্ত সেটা জানতেন না। অতএব আপন অজ্ঞাতেই সুদীপ্ত একটা গুনাহ করে ফেলেছিলেন। ডক্টর খালেকের একটি উক্তির প্রতিবাদ করেছিলেন। ডক্টর খালেকের বক্তব্য ছিল, শহীদের রক্ত যেখানে পড়েছে সেখানে মসজিদ বানাতে হবে। ছেলেরা তো নিজেদের মধ্যে মারামারি করে মরল, ওইভাবে কেউ মরলে তাকে শহীদ বলা যায় নাকি? শহীদ মানে তো... কথা শেষ করতে পারেননি সুদীপ্ত। কথার মাঝখানে খালেক সাহেব বলে উঠেছিলেন, আলবাত শহীদ বলা যায়। পাকিস্তানের সংহতি যারা নষ্ট করতে চায় তাদেরকে রুখতে গিয়েই তো মরতে হলো ছেলেটাকে, তাহলে সে শহীদ হবে না কেন? তাও হবে না। সুদীপ্ত তর্ক তুললেন। তর্কের খাতিরে যদি ধরেও নেই যে বিপক্ষ দল পাকিস্তানকে 2 টুকরো করতে যাচ্ছিল, তাহলেও সে শহীদ হয় না। কেননা শহীদ মানে... আপনার মানে রাখুন, পাকিস্তান মানেই ইসলাম, ইসলাম মানেই পাকিস্তান। অতএব যে ছেলে ইসলামের সংহতি বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছে সে শহীদ না। এগোনো আর ঠিক নয়। সুদীপ্ত দেখলেন অনেক অপ্রীতিকর প্রসঙ্গ এসে যাচ্ছে। সেটাকে এড়াবার জন্যই তিনি এবার ডক্টর খালেকের কথায় সায় দিয়ে বললেন, হ্যাঁ, ওইভাবে ভাবলে ছেলেটি অবশ্যই শহীদ হয়েছে। ওখানে এখন আপনারা আরেকটা শহীদ মিনার তুলতে পারেন। ইতিপূর্বেই ডক্টর খালেক যে সেখানে মসজিদ বানাবার কথা তুলেছেন সেটা তখন আর সুদীপ্তর মনে ছিল না। বেচারা সুদীপ্ত বিতর্কের বদ্ধ ডোবাটাকে এড়াবার জন্য যেদিকে পা বাড়ালেন সেদিকেই ছিল সেই গর্ত। গর্তে পড়ে গেলেন সুদীপ্ত। ডক্টর খালেক চিৎকার করে উঠলেন, শহীদ মিনার? আমরা বানাবো শহীদ মিনার? এতই মালাউন ভাবলেন আমাদের? জেনে রাখুন, তেমন দিন এলে আপনাদের ওই শহীদ মিনারকে আমরা ভাঙব। শহীদ মিনার ভেঙে দেবেন? বিস্ময় প্রকাশ করেন সুদীপ্ত। 100 বার ভাঙব। আপনারা সেখানে কুফরি কাম করবেন, শিরক করবেন, আর সেটা আমরা ভাঙব না? ভেঙে সেখানে বানাবো মসজিদ। সুদীপ্ত আর নিজেকে সামলাতে পারেননি। আপনি তার মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল। মধ্যযুগে শোনা যায় মুসলমানেরা মন্দির ভেঙে মসজিদ বানাতো। সেটা তাহলে মিথ্যা নয়? হোয়াট? মুসলমানের নামে কাফের প্রদত্ত এই কলঙ্কে বিশ্বাস করতে আপনার রুচিতে বাঁধল না? আপনি তা বলে চটবেন না। বিশ্বাস অবিশ্বাসের কথা নয়, কথা হচ্ছে ঢাকা শহরে এত মসজিদ, সেখানে আবার মসজিদ বানালে... আলবাত মসজিদ বানাতে হবে। দরকার হলে সারা শহরকে আমরা মসজিদ বানিয়ে ছাড়ব। সেটা অবশ্য একটা কীর্তি হবে। খুব আস্তে বলেছিলেন সুদীপ্ত এবং মৃদু হেসেছিলেন। কীর্তি? আপনি ঠাট্টা করছেন? একটুও না। সারা ঢাকা শহর যদি একটা মসজিদ হয় তাহলে বিশ্বের মধ্যে সেটা একটা কীর্তি হবে না? কি যে বলেন! সহসা কি ভেবে ডক্টর খালেক উত্তেজনা দমন করে নিয়েছিলেন তা দেখে অবাক হয়েছিলেন সুদীপ্ত। কি ঘটল আবার? নাকি ইচ্ছে করে রং বদলাচ্ছেন? ক্ষণে ক্ষণে এমন করে যারা পাল্টাতে পারে তারা কি ধরনের মানুষ? না, মানুষ তারা নয়, হয় শয়তান না হয় ফেরেশতা। ডক্টর খালেক কোনটা? হয়তো শেষেরটাই হবেন। ডক্টর খালেক সম্পর্কে ভালো ধারণাই মনে পোষণ করতে চেষ্টা করলেন সুদীপ্ত।
খালেক সাহেব খুব খাটো গলায় বলে উঠলেন, যাক, এই নিয়ে আমি আর তর্ক করব না আপনার সাথে। কেউই আমরা পরস্পরকে এখনো ভালোভাবে জানি নে। তবে বন্ধুভাবে একটা উপদেশ আপনাকে দিতে পারি। হিন্দুস্থান থেকে তাড়া খেয়ে এসেছেন কেন? এ প্রশ্নটা কখনো যেন মুছে দেবেন না মন থেকে। কিন্তু মুছতেই হবে যে। দূরের একটা মানুষ সম্পর্কে মনে বিরূপতা পোষণ করে হয়তো বাঁচা যায়, কিন্তু প্রতিবেশী সম্পর্কে একেবারে বেঁচে থাকার স্বার্থেই পারস্পরিক সম্প্রীতি ও বোঝাপড়া গড়ে তুলতেই হবে। সুদীপ্ত একথা অকপটভাবেই বিশ্বাস করেন। তাছাড়াও একটা প্রশ্নকে তিনি কখনো এড়াতে পারেন না। মানুষের সাথে কি অন্তরঙ্গতা জমে ওঠে কেবলই ধর্মবিশ্বাসের ভিত্তিতে? প্রশ্নটাকে তিনি মনেই চেপে রেখে সেদিনের মতো খালেক সাহেবের সঙ্গে আলোচনায় ইতি টেনে দিলেন। কিন্তু খালেক সাহেবকে কোনোদিনই আর প্রসন্ন মনে মেনে নিতে পারেননি সুদীপ্ত। বিশেষত হিন্দু হলেই তাকে মুসলমানের শত্রু মনে করতে হবে। এটা কি ধরনের মানসিকতা? সেখানে বিনয় দ্বারা ছিলেন না, এখানে প্রফেসর দেবকে এরা দেখতে পায় না। একদিন প্রফেসর দেবকে সুদীপ্ত দেখেছিলেন বিশ্ববিদ্যালয়ের মসজিদে। মসজিদে হজরত মুহাম্মাদের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান হচ্ছিল। বিশ্বের একজন মহামানবের জন্মদিন, তাতে যোগ দেবার অধিকার সকলেরই আছে না? সেখানে হজরত মুহাম্মাদের জীবনী আলোচনা হলো, মিলাদ হলো। সবেই যোগ দিলেন ডক্টর দেব। সুদীপ্তও দেখলেন এবং ডক্টর খালেকের পেড়াপিড়িতে অনুষ্ঠানে যোগ দিতে আসার জন্য মনে মনে যে ক্ষোভটা ছিল তা ভুলে গেলেন। এ ধরনের অনুষ্ঠানে সুদীপ্ত কখনো যান না, এবং নামাজের জন্য কখনো মসজিদে না গেলেও এ ধরনের অনুষ্ঠানে খালেক সাহেব সর্বদাই যোগ দিয়ে থাকেন। আজ তিনি একা নিজে আসেননি, সুদীপ্তকেও ডেকে এনেছেন। অগত্যা সুদীপ্ত এসেছেন এবং এসেই ডক্টর দেবকে দেখে প্রথমে বিস্মিত হয়েছেন, পরে ভক্তিতে শ্রদ্ধায় আপ্লুত হয়েছেন। হ্যাঁ, সত্যিকার একজন দার্শনিকের পক্ষেই এই পোড়া দেশে এমন উদার মানসিকতাকে লালন করা সম্ভব। কিন্তু ডক্টর দেবের এই উদার মানসিকতাকে ডক্টর খালেকরা কি দৃষ্টিতে গ্রহণ করেছিলেন? ফেরবার পথে ডক্টর খালেকই কথাটা তুললেন। মালাউনের কাণ্ডটা দেখলেন, কেমন করে মসজিদের ইজ্জত নষ্ট করে দিলে। সুদীপ্তর সমস্ত চিত্ত ঘৃণায় রিরি করে উঠল। মনে মনে ঠিক করে ফেললেন, এই লোকটার সাথে কখনো আর মেশা হবে না। গাড়িতে না হলে এই মুহূর্তে লোকটাকে এড়িয়ে উল্টো পথে হাঁটা শুরু করতেন। আপাতত এড়াবার পথ না পেয়ে এবং একসাথে চলতে বাধ্য হয়ে সুদীপ্ত বললেন, আমার তো মনে হলো মসজিদের ইজ্জত আরও বেড়ে গেল। কিভাবে? আমাকে বোঝান। কি ভেবে যেন ডক্টর খালেক আজ চটলেন না। হয়তো তিনি জানেন গাড়ি চালাবার সময় চড়তে নেই, কোনো বিপত্তি হতে পারে। হয়তো বা অন্য কোনো কারণ ছিল। যাই হোক, এদিকে সুদীপ্তও কিন্তু বাঁকা পথ ধরলেন। খালেকের কথার সরাসরি কোনো জবাব না দিয়ে বললেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে আপনি তো অন্যকে বোঝাবেন, অন্যে আপনাকে বোঝাবে, এটা হয় কি করে? ওসব চুটকি দিয়ে আমাদের ভোলাতে পারবেন না সাহেব। ফাজলামো করে আসল কথাটা এড়াতে চাইছেন তো। কিন্তু আমাদের কাছে সোজা কথাটা শুনুন, ওই ডক্টর দেব পাকিস্তানের একটা দুশ্মন। না, এখানে আর কোনো কথা বলাই উচিত নয়। সুদীপ্ত চুপ করে গেলেন, কিন্তু খালেক সাহেব বোধ হয় চুপ থাকতে জানেন না। তিনি চেপে ধরলেন সুদীপ্তকে। এ কথা আপনি স্বীকার করেন? হ্যাঁ, এবার কিছু একটা বলতেই হয়। খুবই গম্ভীর স্বরে সুদীপ্ত বললেন, ডক্টর দেব সম্পর্কে যখন অন্য কিছু জানি নে তখন তখন থামলেন কেন? বলুন। বলছি, আজকে যে উদারতা তার মধ্যে দেখলাম সেটা পাকিস্তানের পক্ষে বিপজ্জনক। সুদীপ্তকে বাক্য শেষ করতে না দিয়েই বলে উঠলেন ডক্টর খালেক, ধর্মের জগাখিচুড়ি পাকিস্তানে চলবে না। বিশুদ্ধ ইসলাম থেকে 1 ইঞ্চি সরে গেলেই পাকিস্তান মারা পড়বে, এই আপনাদের আমি বলে থুলাম। ডক্টর খালেকের গাড়ি ততক্ষণে বিশ্ববিদ্যালয়ের ক্লাব প্রাঙ্গণে এসে ঢুকেছে।
গাড়ি থেকে নামতে নামতেই সুদীপ্ত প্রশ্ন করলেন, কিন্তু ডক্টর দেব যে আপনাদেরকে বিশুদ্ধ ইসলাম থেকে বিচ্যুত করতে চাইছেন, তার প্রমাণটা কি? আমাদেরকে আমাদেরকে ইসলাম থেকে বিচ্যুত করবে কেটা? ইসলাম থেকে বিচ্যুত করবে আপনাদেরকে, বিচ্যুত করবে ওই উদারতার টোপ গিলিয়ে। মুসলমান ছেলেকে পালিত পুত্র করেন কেন? কোনোদিন ভেবে দেখেছেন সেই কথাটা? এতে ভাবার কি আছে? বাঁচার দৃষ্টিতে হিন্দু মুসলমান সত্য নয়, সত্য হচ্ছে মানুষ। তিনি পালিত পুত্র হিসেবে গ্রহণ করেন মানব সন্তানকে, মুসলমানকে বা হিন্দুকে নয়। ওসব হচ্ছে হিন্দুস্তানি চালবাজি। হিন্দু বা মুসলমানের ভেদাভেদটাই যদি না থাকলো, তাহলে পাকিস্তান ও হিন্দুস্তানের ভেদাভেদটাই বা থাকলো কোনখানে? অতএব হিন্দু বা মুসলমানের ভেদাভেদ যারা মানবেন না, তারা পাকিস্তানি আদর্শের বিরোধী, পাকিস্তানের শত্রু তারা। এইভাবে ডক্টর খালেক সেদিন ডক্টর দেবকে পাকিস্তানের শত্রু বানিয়ে ছেড়েছিলেন। ডক্টর খালেকের দৃষ্টিভঙ্গি কি তবে সঞ্চারিত হয়েছে পাকিস্তানি সামরিক চক্রের মধ্যে, নাকি সামরিক চক্রের কণ্ঠস্বরই সেদিন শোনা গিয়েছিল খালেক সাহেবের মধ্যে? খালেক সাহেব কি তবে সামরিক চক্রের হিজ মাস্টার্স ভয়েস? অন্তত ডক্টর দেব সম্পর্কে খালেক সাহেব ও সামরিক চক্রের চিন্তাধারা একই দিকে প্রবাহিত বলে মনে হয়। উভয়েরই সিদ্ধান্ত হচ্ছে ডক্টর দেব পাকিস্তানের শত্রু। তাই যদি হয়, সুদীপ্তর মনে হল, তাহলে আমরাও পাকিস্তানের শত্রু। ডক্টর দেবের আদর্শ ও পাকিস্তানি আদর্শ, অবশ্য ডক্টর খালেকদের পাকিস্তান, এই দুয়ের মধ্যে আমাদের নিকট বরণীয় হবে কোনটি? নিঃসন্দেহে প্রথমটাই। ডক্টর দেবকে ও তার পুত্রকে একই সারিতে দাঁড়িয়ে দিয়ে ওরা গুলি করে। পাশাপাশি লুটিয়ে পড়ে দুটি দেহ। ওরা পিতা পুত্র, কিন্তু রক্তের মিল ছিল কোথায়? ওদের রক্তের মিল হয়েছে ওদের মৃত্যুর পর। এমনই রক্তের মিল হয়েছিল আরও দুজনের, দুজন প্রখ্যাত অধ্যাপক, পরিসংখ্যান বিভাগের অধ্যক্ষ মনিরুজ্জামান ও ইংরেজি বিভাগের রিডার ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরতা। 34 নম্বর বিল্ডিংয়ের দুটি ভিন্ন ফ্ল্যাটে তাঁরা থাকতেন। নিজ নিজ ধর্মে দুজনেরই নিষ্ঠা ছিল প্রবল। পাশাপাশি দাঁড় করিয়ে দুজনকে গুলি করা হলে রক্তের ধারা মিশে গিয়েছিল। সিমেন্ট বাঁধানো মেঝেতে সেই মিশে যাওয়া রক্তের জমাটবদ্ধতা অনেকেই তো দেখেছিলেন সুদীপ্ত। কিন্তু সে রক্তের কোন অংশ মুসলমানের আর কোনটুকুই বা হিন্দুর, তাকে চেনা গিয়েছিল। আর কত মর্মান্তিক ছিল সেই দৃশ্য, সেই রক্তমাখা পায়ের ছাপ। একাধিক পায়ের অনেক ছাপ পড়েছে কংক্রিট বাঁধানো আসা যাওয়ার পথের উপর। সে যেন দেখা যায় না, কিন্তু যা দেখা যায় না তাই যে ঘুরে ঘুরে দেখতে হচ্ছে সারাক্ষণ। শহীদ মিনারের সামনে এত কি দেখার ছিল সুদীপ্তর? 34 নম্বর বিল্ডিংয়ের দক্ষিণ দিকে রাস্তার ওপাশে শহীদ মিনার। বিচূর্ণীকৃত শহীদ মিনারের সামনে সুদীপ্ত কাল সম্বিত ফিরে পেয়েছিল ফিরোজের আহ্বানে। মাত্র গতকালের কথা, কিন্তু সুদীপ্তর এখন মনে হচ্ছে সে কথা কত কালের। গাড়িতে উঠবার সময় সুদীপ্ত কোনো কথা বলেননি, কেবল ফিরোজ বলেছিলেন, যাক, তোমাকে পেলাম তাহলে। সুদীপ্তকে যে পাওয়া যাবে ফিরোজ সে আশা করেননি। ফিরতি পথে তিনি তখন সুদীপ্তর সন্ধানেই যাচ্ছিলেন, আর ভাবছিলেন ওরা কি আছে, কি অবস্থায় না জানি দেখতে হবে ওদেরকে। ভাবতে ভাবতেই সুদীপ্তকে সামনে পেয়েছিলেন, শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে কাঁদছে। সেজন্যই পাগলটার সাথে এত বন্ধুত্ব ফিরোজের। কি কাণ্ড দেখো দেখি, 36 ঘন্টা কারফিউর পর কোথায় বউ ছেলে ফেলে শহীদ মিনারের সামনে এখন কাঁদতে এসেছে। শহীদ মিনারের শোকটাই তার কাছে বড় হয়েছে। কিন্তু অস্বাভাবিক হয়েছে কি? একটুও না। শুধু সুদীপ্ত কেন, কোন বাঙালি আজ এই পথে যেতে গিয়ে চোখের পানি মুছছে না? মেডিকেল কলেজের পথে এইখানে ফিরোজও তো কেঁদে গিয়েছে তখন। চলো, গুহ ঠাকুরতা স্যারের দুঃসংবাদ শুনলাম, একটু দেখি গিয়ে। গাড়িতে স্টার্ট দিয়ে বললেন ফিরোজ। কিন্তু কি আর দেখবেন তারা? কিছুই দেখার ছিল না। ছিল শুধু রক্ত, রক্তের ছাপ, রক্তের বন্যা। প্রবেশপথের প্রশস্ত চাতালের মধ্যে এক চুল স্থানও পাওয়া গেল না যা রক্তপ্লাবিত নয়।
সদর রাস্তা থেকে প্রবেশদ্বার পর্যন্ত পথটুকু সবটাই রক্তচিহ্নিত। রক্তের ধারা গড়িয়ে গেছে নর্দমায়। ফিরোজের দুর্ভাগ্য, গুহ ঠাকুরতা স্যারের পুরো সংবাদ পাননি। পেলে এখানে আসতেন না, যেতেন হাসপাতালে। হাসপাতালে ঢুকলে দেখতেন স্যার তখন দিব্যি কথা বলছেন। শরীরের এক অংশ অবশ হয়ে গেছে, কিন্তু কথা বলতে পারছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করছেন। বোধহয় উঠতে আর পারবো না, শুয়ে বসে কাটাতে হবে। ঠিক আছে, বসে বসে বই লিখব, তাতেই চলে যাবে আমাদের। কিন্তু হায়, চলতে দিচ্ছে কে? মাত্র কয়েক ঘন্টার ওপারে মানব জীবনের চরম ঘটনাটি তখন প্রতীক্ষা করছে তার জন্যে। ইয়াহিয়ার বর্বর সৈনিকেরা রাতেই যে কাজটি সম্পন্ন করতে চেয়েছিল তা সম্পন্ন হয়েছিল দিন 2-3 পর। হ্যাঁ, ইয়াহিয়ার পিছাস সৈনিক একেবারে সাবার করে দেওয়ার জন্যই গুলি করেছিল গুহ ঠাকুরতা স্যারকে, কিন্তু গুলি তার ঠিক জায়গায় লাগেনি। তাহলেও সে রাতে কি রক্ষা পাওয়ার উপায় ছিল? সর্বত্রই মৃতদেহ তারা রাখেন। কোথাও কোথাও গর্ত করে আশেপাশের লাশগুলিকে তারা মাটি চাপা দিয়েছিল। কেবলই লাশগুলিকে? ওরে বাবা, তাহলে রক্ষে থাকবে কিছু? সেনাপতি চেয়েছেন কাউকে আধমরা করে ফেলে রাখা চলবে না। বাঙালি তবে বেঁচে উঠে আবার হাঙ্গামা শুরু করবে। অতএব একেবারে সব মেরে লাশ বানিয়ে দাও সৈনিকদের শকুন দৃষ্টিতে সে রাতে। তাই আহত বলে কিছু ছিল না, ছিল কেবল লাশ। সে রাতে আহত নিহত নির্বিচারে সকলকে পুঁতে দিয়ে অভূতপূর্ব রেকর্ড সৃষ্টি করেছিল পাকিস্তানিরা। অধ্যাপক মনিরুজ্জামান ও তার পুত্রসহ অন্য 2 আত্মীয়ের মৃতদেহ যখন টেনে নিয়ে জগন্নাথ হল প্রাঙ্গণে গর্তে মাটি চাপা দেয়া হয়েছিল, তখন কি আহত অধ্যাপক গুহ ঠাকুরতা অব্যাহতি পেতেন ওদের হাতে? কিন্তু হায়, অব্যাহতি পেয়ে লাভ কি হলো? তাকে তো রাখা গেল না। এ বেদনা কি করে বহন করবেন বাসন্তীদি? অধ্যাপক ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরতার স্ত্রী শ্রীমতী বাসন্তী গুহ ঠাকুরতা গ্যান্ডারিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষয়িত্রী। ওই বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষয়িত্রীর জন্য নিজস্ব বাসভবন আছে, সেখানেই তারা থাকতেন এতকাল। স্ত্রীর সুবিধার জন্য স্বামী অসুবিধা ভোগ করেছেন দীর্ঘকাল। সুদূর গ্যান্ডারিয়া থেকে নীলক্ষেত আসা যাওয়া করেছেন। অতঃপর ডক্টর গুহ ঠাকুরতা জগন্নাথ হলের প্রভোস্ট হলে তারা উঠে এসেছেন বিশ্ববিদ্যালয়ের বাড়িতে। এই তো মাত্র কয়েক মাস আগে এসেছেন। যদি সেখানেই থেকে যেতেন তারা। কিন্তু গ্যান্ডারিয়াতেই কি হত্যাকাণ্ড বাদ গেছে নাকি? না, সে স্থানও নিরাপদ ছিল না। অধ্যাপক মনিরুজ্জামান পূর্বে যে 23 নম্বর বিল্ডিংয়ের সামনে একটা ফ্ল্যাটে থাকতেন, সেটাই কি নিরাপদ ছিল? তবু অনেকেই বলেছেন বাসা বদল না করলে ওদের এই বিপত্তি ঘটত না। ওসব কথা লোকেই বলে, মনিরুজ্জামান সাহেবের স্ত্রী বলেন না। মনিরুজ্জামান সাহেবের স্ত্রীর মতো অমন মহিয়সী তেজস্বিনী মহিলা হয় না। কথাটা বাসন্তীদির। তার কথা মনে হলে বাসন্তীদির সারা মন কৃতজ্ঞতায় ভরে ওঠে। অত সাহস তিনি পেয়েছিলেন কোথায়? তার বাড়ির সকলকেই তো ওরা মেরেছিল। তার জ্যেষ্ঠ পুত্র, স্বামী, স্বামীর ছোট ভাই এবং একটি ভাইপো, কেউ রেহাই পায়নি। কোলের শিশুপুত্র নিয়ে কেবল বেঁচেছিলেন তিনি নিজে, আর বেঁচেছিল একটি বিবাহযোগ্য কন্যা। তাকে লুকিয়ে রাখা হয়েছিল, দুর্বৃত্তদের নজরে পড়েনি। বড় ছেলে এবছর এসএসসি পরীক্ষা দিত। সেই ছেলেকেও যখন ওরা মারলে, তখন কি আর মাথা ঠিক থাকার কথা? কিন্তু তবু ঠিক রেখেছিলেন মহিলা। বেঁচে যাওয়া শিশুপুত্রটি মায়ের সঙ্গে পিছে পিছে এসে মাকে প্রশ্ন করেছিল, আব্বা, ভাইয়া, ওরা সব এখানে শুয়েছে কেন আম্মা? সঙ্গে সঙ্গে পেছন ফিরে ছেলেকে বুকে নিয়ে হু হু করে চোখের পানিতে বুক ভাসিয়েছিলেন বেগম মনিরুজ্জামান। বাপরে, তোর জন্যই আমাকে বাঁচতে হবে, মনে মনে বলেছিলেন, এবং তখনও কিংকর্তব্য বিমূঢ় হননি। দুর্বৃত্তরা স্বামী সন্তানকে এই রাতে নিচে নিয়ে গেল কি মারবার জন্য? নিজের ফ্ল্যাটে কিছুক্ষণ বড় অস্থির হয়ে এ ঘর ও ঘর করেছিলেন, তারপর একাই নিচে নেমে এসেছিলেন। তাদের 3 তলার ফ্ল্যাট থেকে 1 তলায়।
তখনই কখন মায়ের সঙ্গে পিছে পিছে এসেছিল 4 বছরের সেই শিশুপুত্র। নিচে সেই দৃশ্য দেখে একটুও অবাক হননি বেগম মনিরুজ্জামান। তাঁরা 5 জন পড়ে আছেন। প্রবেশপথের রক্তধৌত প্রশস্ত চাতালে পড়ে 2-1 জন তখনও কাতরাচ্ছেন। কারা তারা? এ প্রশ্ন মনে না তুলে সেই মুহূর্তেই তিনি ছুটে গিয়েছিলেন উপরে। 1 বোতল পানি ও চামচ নিয়ে এসেছিলেন। তার বুকের মানিক বড় ছেলেটি তাকাচ্ছে তখনও। মাকে দেখে চোখ দুটো একটু বড় বড় হলো শুধু। তারপরেই সে যে চোখ বন্ধ করল আর তা খোলেনি কখনো। মা তাড়াতাড়ি 1 চামচ পানি দিয়েছিলেন মুখে, কিন্তু খেতে পারেনি। গাল বেয়ে গড়িয়ে গিয়েছিল। বুকের স্তন্যদানে যাকে মানুষ করেছিলেন, মৃত্যুকালে একটু পানি পর্যন্ত তাকে খাওয়ানোর সুযোগ পেলেন না। ছেলে চলে গেল। কিন্তু ওই ভদ্রলোক তো বেঁচে আছেন। নিচের তলার সেই হিন্দু অধ্যাপকটি জল চাইছেন। পর্দানসীন মহিলা, কখনো সামনে যাননি, কিন্তু এখন তাকে কতকালের চেনা ভাইয়ের মতো মনে হলো। কাছে গিয়ে চামচ দিয়ে জল দিলেন মুখে। কয়েক চামচ খাওয়ানোর পরে মনে হলো এখনও তো এর বাঁচার সম্ভাবনা আছে। তখনই গিয়ে কপাটে ধাক্কা দিলেন। দিদি, বের হন, আপনার সাহেবকে ঘরে নিন। আমার সাহেব মারা গেছেন, আপনার সাহেব এখনো বেঁচে আছেন। কথাগুলি বাসন্তী কখনো ভোলেননি। সেই দুর্যোগের রাতে স্বামীকে ধরে নিয়ে গেলে একমাত্র কিশোরী কন্যাকে বুকে নিয়ে বাসন্তী যখন অতিমাত্রায় অসহায় বোধ করেছিলেন, ঠিক তখনই যেন তার বোনের ছদ্মবেশে কোন দেবী এসে তাকে ডাক দিলেন। দিদি, বের হন, আপনার সাহেব এখনো বেঁচে আছেন। কিন্তু আরও কি একটা কথা বলল যেন, আমার সাহেব মারা গেছেন। বোন আমার, এ তুই কি শোনালি? হু হু করে কেঁদে উঠেছিল বাসন্তীদির বুকের ভেতরটা। বাসন্তীদি কয়েকবার ডাক দিতেই তার গাড়ির ড্রাইভার সাহস করে বেরিয়ে এসেছিল। গ্যারেজের উপর তলার একটি কামরায় সে থাকত। তার সাহায্যে মা ও মেয়েতে মিলে স্বামীকে ঘরে তুলেছিলেন তারা। অতপর কিছুক্ষণের মধ্যে আবার জওয়ানরা এসে হাজির। ধরে এনেছিল বস্তির কয়েকজন লোক। লাশগুলি টেনে নিয়ে যাবার হুকুম হয়েছিল তাদের উপর। হায় হায়, বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, একটি বিভাগের প্রধান, তার ঠ্যাং ধরে এমনি করে টানতে টানতে নিয়ে গেল। তিনি জানালা দিয়ে দেখলেন। বস্তিবাসীদের দোষ ছিল না, তারা ধরাধরি করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু চাওয়ার তাদের কাছে কোনো মূল্য আছে? বর্বরদের গুঁতোর চোটে তাদেরকেও বর্বর কাম করতে হয়েছিল। তবু শেষ রক্ষা হয়নি, তারা বাঁচেনি একজনও। জগন্নাথ হলের মাঠে আরও অনেকগুলি বস্তিবাসী বিভিন্ন দিক থেকে মৃতদেহ কুড়িয়ে এনে একত্রে জড়ো করছিল। তাদের পিছে পিছে সঙ্গী নুচিয়ে এসেছিল জওয়ানরা। অতপর হুকুম হয়েছিল, গর্ত করো। ঝুড়ি কোদাল কোথা থেকে জওয়ানরাই দিয়েছিল, এবং সে জওয়ানদেরকে খুব কষ্ট করে কয়েক ঘন্টা অনবরত প্রবল গালি ও বুটের লাথি চালাতে হয়েছিল। তবেই না শেষ পর্যন্ত মন মতো হয়েছিল গর্তটা। তখনও কাতরাচ্ছে এমন কিছু আহত ব্যক্তিকেও অনেক শবের সঙ্গে সেই গর্তে ফেলে দেওয়ার পর এসেছিল বস্তিবাসীদের পালা। লম্বা গর্তটার পাশে তাদেরকে সারিবদ্ধ হয়ে দাঁড়াতে বলে জওয়ানরা চাঁদমারি অভ্যাস করেছিল। একটি একটি করে সবকটি বস্তিবাসী গর্তে পড়ে গেলে বাকি কাজটুকু করতে হয়েছিল জওয়ানদের। পাশের স্তূপীকৃত মাটি ঠেলে দিয়ে জায়গাটা ভরাট করতে হয়েছিল তাদেরকে। জায়গাটা সুদীপ্ত ও ফিরোজ দেখলেন। 34 নম্বর থেকে বেরিয়ে এখানেই এলেন তারা। একটু আগেই ফিরোজের স্থানের কথা শুনে এসেছেন এবং সচক্ষে জায়গাটা দেখবেন বলে মন ঠিক করে এদিকে এসেছেন। না, এখানে তো সেই ভয়টা নেই, কিন্তু 34 নম্বরের সিঁড়ির কাছে অত ভয় পেয়েছিলেন কেন তারা? একখণ্ড ভয়ের পাথরকে যেন বুকের উপর ঝুলিয়ে দিয়েছিল, শরীর ভারী হয়ে আসছিল। যন্ত্রণার অতলে ইহজীবনটাই নিশ্চিহ্ন হয়ে যাবে নাকি? হায়, রাস্তায় তবু মানুষ দেখা যাচ্ছিল, ওখানে একটা মশাও নেই। শহীদ মিনারের এত কাছে এত নির্জনতম স্থান ঢাকা শহরে ছিল?
মনে হচ্ছিল যেন কোনো রাক্ষসপুরীতে এসেছেন তারা। যেসব হতভাগা রাক্ষসের মুখের গ্রাস হয়েছেন, ওইসব রক্ত বোধহয় তাদের। একটা অস্বাভাবিক ভীতি কবলিত অবস্থায় তাড়াতাড়ি তারা বেরিয়ে এসেছিলেন সেখান থেকে। অবস্থাটা ছিল সহ্যের অতীত।